5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। একই দিনে একই স্থানে আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি ঘোষণা। রাজধানীর বনশ্রী থেকে 1.5 কোটি টাকা সহ জামায়াতের 5 নেতা আটক। 5 জানুয়ারিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা ছিল বলছে পুলিশ। নিখোঁজের প্রায় একদিন পর সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক তপুর সন্ধান লাভ। চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে। বিভিন্ন সেবা সংস্থার নামে রাজধানীর সড়কগুলোতে বছর জুড়েই চলে খোঁড়াখুড়ি। দুর্ভোগে নগরবাসী, জবাবদিহিতার অভাবকে দুষছেন নগরবিদরা। এবং জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনই হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের। তৈরি পোশাকের বিকল্প রফতানি পণ্য তৈরির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। 5 জানুয়ারিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর বনশ্রী এলাকা থেকে প্রায় 1.5 কোটি টাকা সহ জামায়াতের 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়েরের কথা জানিয়েছে রামপুরা থানা পুলিশ। গতকাল বিকেলে বনশ্রীর বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখা ওই বাড়িটিতে গতকাল বিকেল 3টায় অভিযান শুরু করেন তারা। আটককৃত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন রামপুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও বেশ কিছুদিন ধরে বি ব্লকের ওই বাসায় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী রহস্যজনকভাবে যাতায়াত করত। আটককৃত জামায়াত নেতাদের কাছে পাওয়া অর্থ 5 জানুয়ারি নাশকতায় ব্যয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে বিলি করার পরিকল্পনা ছিল বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানুয়ারি মতিউর রহমান নিজামী সাহেবের আপিলের রায় আছে, সেই রায়কে কেন্দ্র করে তারা ওই রায়ের তারিখে তারা ব্যাপক নাশকতার পরিকল্পনা বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে মাঝে মাঝে আসে। উক্ত সংবাদের ভিত্তিতে বনশ্রীর বি ব্লকের একটা বাসার দোতলায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি। দুপুর 2:30-3টার দিকে আমরা প্রাথমিকভাবে যে তল্লাশি চালাই, তল্লাশিতে সেখানে বিপুল পরিমাণ জিহাদি বই পাওয়া যায়। মিস্টার গিয়াসউদ্দিন সাহেব হলো বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় আর্থিক বিষয়টা দেখাশোনা করে। সে এই টাকার কোনো কাগজপত্র নাই, টাকার উৎস সম্পর্কেও সে কোনো সুস্পষ্ট তথ্য দিচ্ছিল না। তদন্ত করে দেখবো যে এই টাকার উৎসটা কোথায় বা টাকাটা আর্নিংটা কিভাবে হয়েছে। 5 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সহ 18টি স্থানে গণতন্ত্রের বিজয় দিবস পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুল সোহবান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করার লক্ষ্যে ঢাকা মহানগরী ছাড়াও দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শোভাযাত্রা ও সভা সমাবেশ করবে আওয়ামী লীগ। 5 জানুয়ারি রাজধানীর 18টি স্থানে দুপুর 2:30টা থেকে এ কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিলেও এখনও অনুমতি পায়নি বিএনপি। দলটির করা আবেদনের পরিপ্রেক্ষিতে সমাবেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। গতকাল বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে অগ্রগতি জানার পর দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের এই কথা জানান। এই কারণেই আজকে এসেছি দলের পক্ষ থেকে যে আমাদের অনুমতির বিষয়টা কোন পর্যায়ে সেটা জানার জন্য এবং ওনাদেরকে একটু তাগিদা দেওয়ার জন্য যাতে আমাদের নির্ধারিত সময়ের আগে আমরা অনুমতি পাই। একজন দায়িত্ববান কর্মকর্তাই আমাদেরকে জানিয়েছেন আবেদনের বিষয়ে রমনা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা রমনা এবং ট্রাফিক পুলিশের কাছে মতামত চেয়ে ওনারা অপেক্ষা করেছেন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এবং আমরা আশা করছি অচিরেই আমাদেরকে তারা রমনা পুলিশের ক্লিয়ারেন্স এবং ট্রাফিক পুলিশের ক্লিয়ারেন্স পাওয়া সাপেক্ষে আমাদেরকে অবহিত করবেন। ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেঁচে থাকার জন্য যারা অসম্মানজনক এ কাজ করে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস ও সমাজ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফুটপাতে ছিন্নমূল মানুষের জন্য তাদের নিজ এলাকায় বাসস্থান তৈরি করে দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফুটপাথে বা রাস্তায় নামলে এমন ভিক্ষুকের ছবি চোখে পড়বে অহরহ।
বাংলাদেশে ভিক্ষাবৃত্তি করে এমন মানুষের সংখ্যা সরকারিভাবে নিরূপণ করা না গেলেও বাস্তবে এদের সংখ্যা কম নয়। বেসরকারি সংস্থার এক হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে 4 লাখ মানুষের পেশা ভিক্ষা, যাদের একটি বড় অংশ থাকে ঢাকায়। জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই জানিয়ে দিলেন অসম্মানজনক এই পেশা বন্ধ করতে হবে। তিনি বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার। আমি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে বিশেষভাবে বলবো যে এই ভিক্ষাবৃত্তি যেন কেউ করতে না পারে। তাদের ঘর বাড়ি লাগবে, আমরা বিনা পয়সা ঘর বাড়ি করে দেবো। জীবন জীবিকার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দেব, কিন্তু এই ধরনের হীন কাজ তারা করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে রাস্তায় এসে ফুটপাতে ঘর বাড়ি করে থাকে, অথবা শীতের সময় ফুটপাতে রেল স্টেশনে এখানে সেখানে মানুষ করে থাকে, বা এমনি ওখানে থাকবে। যখন এই ধরনের পরিবার দেখবেন বা কাউকে দেখবেন, সাথে সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। সেবামূলক কর্মকাণ্ডের নামে বিদেশ থেকে অর্থ এনে আগের সরকার আত্মসাৎ করেছে, এমন উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, অসচ্ছল পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নই তার সরকারের লক্ষ্য। আমরা সরকারে এসেছি মানুষের সেবা করতে, জনসেবা করতে, সমাজের সেবা করতে। এতিমদের টাকা চুরি করে খাওয়ার জন্য আসি নাই, বা এতিমদের টাকা মেরে খাওয়ার জন্য আসি নাই। আমরা এতিমদের দিতে এসেছি, যে কত দিতে পারবো, কারণ আমরা নিজেরও তো বাবা মা হারিয়ে এতিম হয়েছি। কাজে এতিম হওয়ার কষ্ট বোধহয় আমি আর রেহান আমাদের থেকে আর কেউ বেশি জানে না। কাজে আমরা সেই এদেশে কোনো মানুষ এতিম থাকবে না, তাদের দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে, আমি নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিবন্ধীদের তালিকা করা হয়েছে। 14 লাখ প্রতিবন্ধীকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 6 লাখ প্রতিবন্ধীকে মাসিক ভাতা দেয়া হচ্ছে। এর আগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ব্রেইল বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সেবা সংস্থাগুলোর উদাসীনতায় মরণ ফাঁদে পরিণত হচ্ছে রাজধানীর অনেক সড়ক, এমন মন্তব্য নগরবিদদের। আর রাজধানীবাসীর অভিযোগ, বিভিন্ন সেবা সংস্থা রাস্তা ও অলিগলি খোঁড়াখুঁড়ি করে প্রায় পুরো বছরই। সিটি কর্পোরেশন এই রাস্তাগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে অনুমতি দেয়, কিন্তু পরবর্তীতে আর তদারকি না করায় দুর্ভোগে পড়েন নগরবাসী। অবশ্য নগর কর্তৃপক্ষ বলছে, আগামী বছর থেকে বর্ষা মৌসুমে রাস্তা খননের অনুমতি দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠানকেই। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ফার্মগেট এলাকার রাজাবাজারের এই রাস্তাটি প্রায় 6 মাস ধরে খুঁড়ছে বিভিন্ন সেবা সংস্থা। এ পথে যাতায়াতকারী লোকজন ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সংস্কার না করায় নানা সমস্যায় পড়েন তারা। ট্রেন ঠিক করার পরে আবার ওয়াসা লাইন খুঁড়ছে, কিন্তু কোনোভাবেই এটাকে আর পাকা করা হয় নাই। পুরো ঢাকা শহর ঘুরে আসলে যা সমস্যা হয়, এই রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলে সেই সমস্যা। মিরপুরের শেওড়াপাড়ার এই রাস্তাটিতে বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনা নেই প্রায় বছর খানেক ধরে। গাড়ি চালক ও যাত্রীরা বলছেন, মেট্রো রেল প্রকল্পের জন্য মিরপুর থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তাটি অসংখ্য স্থানে খননের পর অনেকগুলো অপ্রয়োজনীয় গতিরোধক তৈরি হয়েছে, যেগুলোতে কোনো রকম নির্দেশক চিহ্ন না থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ছোট ছোট স্পিড ব্রেকারের মতো দিয়ে দেয়, কিন্তু এগুলো তো আমরা দেখি না চোখে। হয় গাড়ি আমাকে পাল্টি খায়, আর না আমাকে একটু সমস্যা হয়, প্যাসেঞ্জারের মাথায় বাড়ি খায়। নগরবিদদের মন্তব্য, জবাবদিহিতা না থাকায় পুরো শহর জুড়ে সড়কে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হচ্ছে বছরের পর বছর ধরে। অন্যতম প্রধান কারণ এসব প্রকল্পগুলি করার সময় বা প্রকল্প পরিপত্র তৈরি করা হয় না, এবং কার্যকর করার ক্ষেত্রেও কারোই যেন দায়বদ্ধতা নাই, এরকম একটা নিষ্ক্রিয়তার কার্যক্রম রয়েছে। ভবিষ্যতে বিষয়গুলোতে কঠোর নজরদারির আশ্বাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আমরা অনেক কড়াকড়ি আরোপ করেছি, এবং এবারে সিদ্ধান্ত হচ্ছে যে মার্চের 15 তারিখের পরে আর কোনো পারমিশন দেওয়া হবে না। বর্ষা মৌসুম আসার আগেই কাজ শেষ করে ফেলতে হবে, যাতে জনগণের ভোগান্তি না হয়। কমলাপুর ও শ্যামপুরে ওয়াসার গর্ত ও খোলা ম্যানহোলে পড়ে 2 শিশু মৃত্যুর ঘটনা কর্তৃপক্ষের উদাসীনতারই বড় প্রমাণ বলে মন্তব্য নগরবিদদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর ব্যক্তি খাতে বিনিয়োগের মন্থর গতি কাটিয়ে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গেল বছরের শেষ দিকে রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও তৈরি পোশাকের বিকল্প রপ্তানি পণ্য সৃষ্টিতে জোর দিতে হবে নতুন বছরে। এছাড়াও বাজেটে বিশাল অঙ্কের অনুন্নয়ন ব্যয় মেটাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সরকারের জন্য কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের প্রতিবেদনে। সপ্তম পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী গড়ে 7.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হবে সরকারকে।
আর সেজন্য সবার আগে প্রয়োজন বেশি বেশি বিনিয়োগ। তবে অর্থনীতিবিদরা বলছেন গেল কয়েক বছর ধরেই ব্যক্তি খাতে বিনিয়োগের চিত্র বেশ হতাশাজনক। সমপরিমাণ প্রবৃদ্ধি ধরে রাখার জন্য আমাদেরকে আসলে বেশি বেশি বিনিয়োগ করতে হচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এফিসিয়েন্সি গেইন যেটা হওয়া দরকার, 1 টাকা বিনিয়োগ করলে কতগুলো রিটার্ন পান, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় রিটার্নের পরিমাণটা এক ধরনের কমে যাওয়ার হার দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2015 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে 183 কোটি 38 লাখ মার্কিন ডলার, যার বেশিরভাগই পুনঃ অর্থায়ন। অর্থনীতিবিদরা বলছেন 2016 সালে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের নতুন শিল্প প্রতিষ্ঠায় উৎসাহিত করতে হবে। নিরাপত্তাজনিত হুমকি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও দুর্ভাবনা তৈরি করছে। নতুন বিনিয়োগকারীকে কিভাবে আকৃষ্ট করা যাবে এবং তাদের জন্য প্রয়োজনীয় সুবিধাজনক বিনিয়োগ পরিবেশ রাখা যাবে, সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। ব্যবসায়ীদের মতে চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করা না গেলে বাধাগ্রস্ত হবে উন্নয়ন অগ্রযাত্রা। কস্ট অফ ক্যাপিটাল যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা যায়, অবকাঠামোগত দুর্বলতাগুলো যেগুলো ছিল আরও তাড়াতাড়ি স্পিডটা একটু বাড়িয়ে যদি শেষ করা যায়, তবে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা এখানে আমরা দেখতে চাই না। আর নতুন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সুদের হার কমিয়ে ব্যাংক ঋণ ব্যবস্থা উদ্যোক্তা বান্ধব করারও তাগিদ দিলেন ব্যবসায়ীরা। 2021 সালে অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন জাতি দেখছে তা বাস্তবায়নে 2016 সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। নতুন নতুন খাতে বিনিয়োগ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে চলতি বছরেই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে এগিয়ে যেতে পারে আরও এক ধাপ। কিন্তু এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হলে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হওয়ার স্বপ্ন পূরণ সময় সাপেক্ষ হতে পারে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কালো ব্যাজ ধারণ আজ। 11 জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পালিয়েছে আসল বিএনপি নামে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেলের বিস্ফোরণ ও পুলিশের ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির সূত্র জানিয়েছে, গতকাল বিকেল 3:30টার দিকে জাতীয় পতাকা হাতে ফকিরাপুল মোড় থেকে আসল বিএনপির শতাধিক সদস্য জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে দিতে বিএনপির কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি দলীয় কার্যালয়ের কাছাকাছি এলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে ধাওয়া দেয়। এ সময় আসল বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনার সত্যতা স্বীকার করে আসল বিএনপির নেতা কামরুল হাসান নাসিম গণমাধ্যমকে জানিয়েছেন, এ দফায় তারা কার্যালয়ে যেতে না পারলেও পরবর্তীতে ঠেকানো যাবে না। এদিকে বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ইঙ্গিতে কয়েকজন দুষ্কৃতিকারী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তো আমরা এই বিষয়ে বিকেল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রোটেকশনের একটি মিছিল আকস্মিকভাবে ঠিক পার্টি অফিসের সামনে আসার পরে এখানে আক্রমণ চালায়, ভয়ঙ্কর রকম এখানে আক্রমণ চালায়। তারপরে আমাদের প্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রায় 14-15 জন নেতাকর্মী সেখানে আহত হয়। এইটা শুধু অনভিপ্রেত নয়, এটা গভীর নীল নকশার অংশ। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী 5 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। আগামী 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করবার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা আশা করছি যে তারা তাদের এই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করবার জন্য আমাদের অনুমতি দেবেন। দমনমূলক ঘটনা চলছেই গত কয়েক বছর ধরে। এইভাবে গণতন্ত্রকে কখনো সাস্টেইনেবল করা সম্ভব হবে না। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য অবিলম্বে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে বিরোধী দলের সঙ্গে কথা বলা, অন্যথায় উগ্রতাকে এবং জঙ্গিবাদকে প্রতিরোধ করা অত্যন্ত দুঃসহ হয়ে দাঁড়াবে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, আগামী 5 জানুয়ারি কর্মসূচির নামে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে বিএনপি। তথাকথিত কর্মসূচির নামে সন্ত্রাস করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল বিকেলে রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তারা ভাবছেন যে 5 তারিখে আবার কোনো একটা কর্মসূচির নাম করে সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। আপনি যদি আবারও 5ই জানুয়ারির নামে তথাকথিত কর্মসূচির নাম করে যদি কোনো নাশকতা বা সন্ত্রাস কর্মকাণ্ড করার স্বপ্ন দেখেন, বাংলার জনগণ আপনাকে যেভাবে আপনার সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে, ভবিষ্যতেও আপনাকে সেইভাবে সমুচিত শিক্ষা দিয়ে দিবে। কোনো ষড়যন্ত্র আপনার বাস্তবায়ন করার সুযোগ বাংলার জনগণ আপনাকে দেবে না। পৌর নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। 30 তারিখ যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার নির্বাচনের চেয়েও অনেক বেশি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ছিল। প্রকৃতপক্ষে তাদের জ্বালাও পোড়াও রাজনীতির কারণে তাদের সমর্থকরা, নেতাকর্মীরাও যে তাদের কাছ থেকে দূরে সরে গেছেন, বেগম খালেদা জিয়াকে সেই সত্যটি অনুধাবন করার জন্য অনুরোধ জানাই। বেগম খালেদা জিয়ার শীঘ্রই সরকার পরিবর্তন হবে বলে যেই কথাটি বলেছেন, এতে তিনি যে ভিতরে ভিতরে এখনো ষড়যন্ত্রে লিপ্ত এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার উৎখাতের চেষ্টায় লিপ্ত, সেটি তার বক্তৃতার মাধ্যমে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিখোঁজ ইন্টার্ন চিকিৎসক শামীম খান তপুর খোঁজ মিলেছে। গতকাল রাতে তার সন্ধান পাওয়া যায়। তপুর সহকর্মীরা জানান, গত রাত 10টার দিকে কে বা কারা তার চোখ বেঁধে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে ফেলে যায়। পরে খবর পেয়ে তপুর বড় ভাই তাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন। এ সময় তপুকে দেখতে হাসপাতালে ভিড় জমান তার সহকর্মীরা। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তা থেকে একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা তপুকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে গতকাল কর্মবিরতি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। আমাকে আসলে ভিকটিমের ভাই শিবলু ভাই উনি ফোন দিছিল। উনি ফোন দিয়ে বলছে যে তপুকে পাওয়া গেছে। তপুকে পাওয়া গেছে, ভাই কোথায় পাওয়া গেছে? বলছে ডিবি অফিসের সামনে পাওয়া গেছে, আমি যাচ্ছি আনতে। তপু আমাদেরকে যা বললো যায় ওর খালি মনে আছে ওকে যখন তুলে নিল এটাই মনে আছে, আর যখন শেষে পুলিশের সাথে কথা বললো যখন ফোন দিল এই সময়টা। আর গতকালকে রাতে তার নাকি একটু জ্ঞান ফিরছিল, ওই সময় পানি নাকি যেন একটা খাইছিল। এই 3টা কথা আমাদেরকে বলছে, আর মাঝখানে কি হয়েছে তার মনে নেই। নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আজ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী 11 জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের ঘোষণাও দেয় তারা। পাশাপাশি আগামী 7 জানুয়ারি অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দেওয়া হয়। 3 তারিখ থেকে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণীকক্ষে যাবেন। 7 তারিখে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে 11টা থেকে 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করব। দাবিগুলো যদি আমাদের না মানা হয়, আমরা সকল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য আমাদের 11 জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে। সান্ধ্যকালীন কোর্সও কোনো বিশ্ববিদ্যালয়ে চলবে না। এটা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি এটা আমাদের। এদিকে মিরপুরে পীরের বাগে সন্ত্রাসীদের গুলিতে কেবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের 2 কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে দক্ষিণ পীরের বাগে স্টার কেবল নেটওয়ার্কের লাইন সংস্কার করার সময় কর্মীদের উপর কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের গুলিতে বিজয় এবং আব্বাস নামে 2 কর্মী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়িক বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কাটাকেচা নেওয়ার পরে আমি মনে করি গলিতে খাড়া রয়েছি, আবার তারা কাজ করবো। এরকম টাইমে পুলিশ সামনে, এরকম টাইমে কিছু পোলাপান পিছ দিয়ে আইসা ধাম কয়েকটা রাউন্ড গুলি করে আমার আপন যে ভাগনা ওরও গুলি লাগছে। আর ওই ছেলেটা, আর একটা ছেলে আমি শুনছি কিন্তু আমি যাই না, 3 জন, কিন্তু আপাতত 2 জনই গুলি লাগছে। সময় সংবাদে আরো থাকছে, সাফের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। শিরোপা ধরে রাখার প্রত্যয় আফগানদের, পুনরুদ্ধারই লক্ষ্য স্বাগতিকদের। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির অনেক প্রার্থীকে ভয় ভীতি দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছিল। নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ভালো করত বলেও মন্তব্য করেন তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ বক্তব্য রাখেন। এ সময় তিনি জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দলের ইমেজে দাঁড় করানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সুষ্ঠু ভোট হয়েছে, নির্বাচন হয়েছে,
সত্যিকার সুষ্ঠু নির্বাচন হতো, গণতন্ত্র নির্বাচন হতো, হয়তো জাতীয় পার্টি ভালো করতে পারত। আমাদেরকে বিরোধী দল বলে না, এই ইমেজ সংকটের জন্য আমরা ভোট পাইনি। মানুষ আমাদের পছন্দ করে, ভোট দিতে চায়। যদি এখানে আছেন, অনেক অনুরোধ করবো, ওনার আগে সব কিছু এখন উনি মন্ত্রী নিয়েছিলেন, উনি যদি চান মন্ত্রী বাদ দিতে পারেন। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আমি চাইলে আমার দায়িত্ব ছিল অব্যাহত নিতে পারি। তা যদি করতে পারি আমরা, তাহলে জাতীয় পার্টি সত্যিকার অপোজিশন পার্টি হবে। মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন, সরকার কোনোভাবেই তাদের ছাড় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক বিরোধী এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না, আপনারা সেগুলি প্রমাণ হয়তো খুব স্পষ্টভাবে পেয়েছেন। এখানে যেই হোক, সে যত বড় শক্তিশালী হোক, কাউকে ছাড় উনি দেন না। মায়ানমারও বলছে যে তারা তাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তারাও একটা সিদ্ধান্ত নেবে, যাতে এই যে বর্ডারের পাশে যে সমস্ত ইয়াবার কারখানা রয়েছে এইগুলিকে একটা সরিয়ে দেওয়ার তারাও একটা আমাদের যে প্রস্তাব দিয়েছে তাটা আলোচনা করবে। শিগগিরই নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভিটা চাল বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিরাপদ খাদ্য আইন 2013 আমরা কার্যকর করতে যাচ্ছি। আমাদের নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করার জন্য যে কাজগুলো করার, বিধি তৈরি করা, কর্তৃপক্ষ তৈরি ইতিমধ্যে হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, প্রবিধিমালা তৈরি হয়েছে এবং ফুড কোর্ট প্রত্যেকটা জেলায় জেলায় আদালত স্থাপিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এবার মেয়র সাইদ খোকনের সঙ্গে অংশ নিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজধানীর পুরান ঢাকার শাখারী বাজারে পরিচ্ছন্নতা অভিযানে গেলে মাশরাফি সহ অন্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর অভিযানের আগে সংক্ষিপ্ত সমাবেশে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে মাশরাফি ও পরিকল্পনা মন্ত্রীকে সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। বন্দর নগরী চট্টগ্রামে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে লেগে থাকা জট অবশেষে খুলতে শুরু করেছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি 500 একর জমি বরাদ্দ দেওয়ার ব্যাপারে সম্মত হওয়ায় আর কোনো বড় বাধা থাকছে না। তবে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য জেলার বিভিন্ন স্থানে এ পল্লী গড়ে তোলার পক্ষে ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 80-র দশকে বন্দরনগরী চট্টগ্রামের কালুঘাট থেকে যাত্রা শুরু হয়েছিল গার্মেন্টস শিল্পের। পর্যায়ক্রমে এই শিল্প পুরো নগরীতে বিস্তৃত হয়। গত 5 বছর আগেও চালু ছিল 750 গার্মেন্টস কারখানা, কিন্তু নানা জটিলতায় মাত্র কয়েক বছরে চালু কারখানার সংখ্যা নেমে এসেছে 400-তে। অবকাঠামোগত সমস্যার কারণে আজকে এই পোশাক শিল্প আমাদের 14% নেমে এসেছে এবং এর মধ্যে আপনারা জানেন রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের ঘটনার পরে অবকাঠামোর দিক দিয়ে আমরা চট্টগ্রাম অনেকখানি পিছিয়ে পড়েছিলাম। চেম্বার সভাপতির মতে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পকে আগের জায়গায় ফিরিয়ে নিতে স্বতন্ত্র পল্লী গড়ে তোলার কোনো বিকল্প নেই। গার্মেন্টসের জন্য আলাদা জায়গার কোনো বিকল্প নাই, আলাদা জায়গা দিতেই হবে। যদি আলাদা জায়গা না হয় তাহলে তারা ফ্যাক্টরি কোথায় করবে? ইতিমধ্যে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পের জন্য 500 একর জায়গা বরাদ্দের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। তবে নানা কারণে গার্মেন্টস কারখানাগুলোকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পক্ষে মত ভূমি প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে আমাদের অনেক জমি আছে, তো তাদের সাথে আমরা উই ওয়ান্ট টু স্টার্ট এ ডায়ালগ উইথ বিজিএমই লিডার্স ইন চিটাগং, এবং সেটা যদি হয় সেটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। আমি যেটা চাই এক জায়গায় সব না হয়ে একটু ফ্র্যাগমেন্টেড ওয়েতে যেতে হয়, কারণ অনেক সময় দেখেন সোশ্যাল আনরেস্টের একটা বিষয় থাকে। তো এই হিসেবে ধরেন মিরসের একটা পয়েন্ট থাকতে পারে, এখানের একটা পয়েন্ট থাকতে পারে। বর্তমানে চট্টগ্রামের গার্মেন্টস কারখানায় প্রায় 5 লাখ শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে 70% বেশি নারী শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর বিআরটিএ অফিসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকেরা। এতে রেজিস্ট্রেশন ও লাইসেন্স পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। তবে জনবল সংকটে কিছুটা সমস্যা হলেও দ্রুত এই অবস্থা কেটে যাবে বলে আশ্বাস বিআরটিএর দায়িত্বশীল কর্মকর্তাদের।
বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। জমে আছে ফাইলের স্তূপ, বাইরে লম্বা লাইন। এটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির রাজশাহী অফিস। এখানে যানবাহন রেজিস্ট্রেশন ও লাইসেন্স করতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। তবে ভিন্ন সুর অফিস প্রধানের গলায়। সেরকম তো কেউ আমার কাছে বলছে না এই পর্যন্ত, আমি তো ঘুরেও দেখি কে পাচ্ছে না। ওইখানে যাদের আছে আমার এখতিয়ার না থাকলেও ইনডাইরেক্টলি আছে, কিন্তু আমি তো সেখানে গিয়ে ওদেরকে বলেছি কোনো কাজ থাকতে পারবে না। নানা জায়গায় দালালের সুবিধা ছিল, আমি মিটিং করে সব দালাল তাড়িয়েছি, কোনো দালাল থাকতে পারবে। আর ভুক্তভোগীরা সরকারি এই অফিসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন। 3 মাসে নাকি একটা গাড়ির নেম প্লেট দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে এখন প্রায় আজকে 5.5 মাস 6 মাস চলতেছে, এখন পর্যন্ত আমার নেম প্লেটের কোনো খবরই নাই। এখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে, ঠিক আছে, এরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা যে দূর দূরান্ত থেকে আসি, ঘন্টার উপর ঘন্টা ধরে লাইনে টাকা জমা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো তাদের স্যাটিসফাই করার কিছু নেই। অবশ্য জনবল সংকটের কারণে কাজের গতি কিছুটা মন্থর হলেও দ্রুত সমস্যাটি কেটে যাবে বলে জানালেন বিআরটিএর এই কর্মকর্তা। গত আগস্ট থেকে পুলিশ অভিযানের কারণে একসাথে রেজিস্ট্রেশন লাইসেন্সের অনেক চাপ হওয়ার কারণে আমাদের এই সীমিত সংখ্যক জনবল দিয়ে কার্যক্রম একটু গতি মন্থর হয়েছিল। গেল 1 বছরে এখান থেকে ৯,১৭৯টি যানবাহন রেজিস্ট্রেশন ও ৫,৩৩৭ জন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। উপজেলা গঠনের পর 3 বছর পেরিয়ে গেলেও কোনো হাসপাতাল নির্মাণ হয়নি পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পাশের উপজেলা কিংবা জেলা হাসপাতালে যেতে দুর্ভোগের যেন শেষ নেই রোগী আর স্বজনদের। জেলা সিভিল সার্জন জানালেন, সরকারের অনুমোদন পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন বাদলের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 25 ফেব্রুয়ারি রাঙ্গাবালী, ছোট বাইশদিয়া, চরমন্তা সহ 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কথা বলা হলেও 3 বছর পরেও তা বাস্তবায়ন হয়নি। আর যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় পার্শ্ববর্তী কিংবা জেলা সদর হাসপাতালে যেতে সাধারণ মানুষকে পাড়ি দিতে হয় আগুনমুখা নদী। কিন্তু বর্ষা সহ বিভিন্ন সময়ে এ নদী উত্তাল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় তাদের। এ কারণে সন্তান প্রসব সহ যে কোনো অসুস্থতায় সাধারণ মানুষজনের একমাত্র ভরসা গ্রাম্য ডাক্তার কিংবা কবিরাজ। আমার সমস্যা রইলে আমার কোনো ডাক্তার টুক্তার হয়নি, শুধু গ্রামের যে ডাক্তার আছে এই ডাক্তাররা এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকে। না কারণে আমাকে গলাচি যাওয়া লাগে, নাহলে পুট্টাগালি যাওয়া লাগে। গর্ভবতী মায়েরা অনেকেই বাড়িতে বসেও মারা যায়, ট্রলারে বসেও মারা যায়, হাসপাতালে গিয়েও মারা যায়। এ অবস্থায় হাসপাতাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন, যাতে অচিরে একজন এমবিবিএস ডাক্তার সহ হাসপাতালের ব্যবস্থা গ্রহণ করেন। অবশ্য জেলার সিভিল সার্জন জানালেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ওখানে একটি 31 সদর হাসপাতালের জন্য যে প্রশাসনিক অনুমোদন প্রয়োজন, সেই প্রশাসনিক অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট কাগজপত্র প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই প্রশাসনিক অনুমোদন পাওয়া যাবে এবং 31 সদর হাসপাতালটি নির্মিত হবে। পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে 1.5 লক্ষাধিক মানুষ বসবাস করে। সময় সংবাদ, পটুয়াখালী। উৎসবের মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত 3 দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল। গতকাল সকালে বেলুন উড়িয়ে শুরু হয় শেষ দিনের অনুষ্ঠান। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, কাবাডি, মোরগ লড়াই সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। এদিকে 3 দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশ বিদেশের হাজারো পর্যটকদের ঢল নামে। পর্যটন কর্পোরেশন ধন্যবাদ। বাংলাদেশ এখানে আসলে সবারই মন ভালো হয়। আমরা সব সময় চাই এরকম অনুষ্ঠান হোক। প্রোগ্রামগুলো বারবার হওয়া উচিত, যাতে করে আমরা আরো উৎসাহ পাই, আমরা এখানে আসি এবং অনেক বেশি এনজয় করি। আমরা প্রত্যেক বছর এটাকে স্থায়ী রূপ দিতে চাই। দেশের বাইরের খবর। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলাকারীরা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নতি ও সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়েই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল ভোর থেকে রাত পর্যন্ত সামরিক অভিযানে মুক্ত করা হয় বিমান ঘাঁটি।
হতাহতের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হলেও এতে ৩ সেনা সদস্য ও ৪ বন্দুকধারী নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী। জঙ্গি বিমান আর কমান্ডো সেনাদের দীর্ঘ ১৩ ঘন্টার অভিযানে মুক্ত করা হয় পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটি। এ সময় উভয় পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কয়েকজন বন্দুকধারী। হামলার ঘটনায় পাঞ্জাবে জারি করা হয় রেড অ্যালার্ট। নিরাপত্তা জোরদার করা হয় রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি শহরে। এই হামলার ঘটনায় কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন জৈশ-ই-মোহাম্মদ জড়িত বলে দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম। শনিবারই পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে ভারতে। আর সন্ত্রাসী হামলায় পাকিস্তানি ইন্ধনের প্রতি ইঙ্গিত করে মোদী সরকারের পাক ভারত শান্তি আলোচনার বিষয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রধান বিরোধী দল। পাকিস্তান হোকর আয়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরের মাত্র কয়েকদিন পরই ভারতীয় বিমান ঘাঁটিতে এমন সন্ত্রাসী হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। তবে এই ঘটনায় পাক ভারত সম্পর্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য প্রতিবেশী দেশের মতোই পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত। তবে সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। বিমান ঘাঁটিতে হামলাকারীদের মানবতার শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উন্নতি আর সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মোদীর। আমাদের নিরাপত্তা বাহিনীর বীরত্বের প্রশংসা করছি। তারা শত্রুদের পরিকল্পনাকে ভণ্ডুল করে দিয়েছে। এতে প্রাণ উৎসর্গকারী সেনা সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা রইল। এদিকে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। সৌদি আরবে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করায় নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। টুইটার বার্তায় তিনি সৌদি আরবের উদ্দেশ্যে মন্তব্য করে বলেছেন, হত্যা করে গণজাগরণ দমিয়ে রাখা যাবে না। এদিকে নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিয়া মুসল্লিরা। তেহরানে সৌদি দূতাবাসে ককটেল নিক্ষেপ এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিয়ারা। শিয়া নেতা নেমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে শনিবার লন্ডনে সৌদি দূতাবাসের সামনে এভাবেই ব্যানার হাতে বিক্ষোভ করে শিয়া মুসলমানরা। এ সময় অনেকেই অভিযোগ করেন সৌদি সরকার অন্যায়ভাবে নেমরকে হত্যা করেছে। আমি ক্ষুব্ধ, বিরক্ত এই দেশটির ওপর। তারা মুসলিম হয়েও মুসলমানদের শত্রু। আমাদের জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার জ্ঞান এবং প্রজ্ঞা ছিল অসীম। বিনা অপরাধে তার এমন পরিণতি মেনে নেওয়া যায় না। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিক্ষোভ হয় সৌদি আরবেও। কয়েকশো শিয়া নারী ও পুরুষ নেমরের মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ হয়ে তার জন্মভূমি কাতিফ শহরের কাছে আল আওয়ামিয়াহ গ্রামে মিছিল করে। পাকিস্তানের করাচিতেও শিয়াপন্থীরা নেমরের মৃত্যুর খবর পেয়ে রাজপথে প্রতিবাদ সমাবেশ করে। এদিকে ইরানের রাজধানী তেহরানেও সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের হঠাতে ইরানি পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে এক পর্যায়ে দূতাবাসের ভেতর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে তারা। এতে দূতাবাসের একটি অংশে আগুন ধরে যায়। পরে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে ভাঙচুর করে সেখানে। এর আগে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টুইটার বার্তায় সৌদি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, এমন হত্যা অব্যাহত রেখে দেশে গণজাগরণ দমিয়ে রাখতে পারবে না কেউই। মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে খুশি করতেই সৌদি সরকার মুসলিম নেতাদের খুন করছে বলেও অভিযোগ করেন তিনি। শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আরেক মুসলিম দেশ বাহরাইনেও বিক্ষোভ হয়। ইরাকি মিলিশিয়ারাও সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কঠোর নিন্দা জানান। এর আগে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাথে সম্পৃক্ততার অভিযোগে একই দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে ৫০ ঊর্ধ্ব নেমর আল নিমর সহ বেশ কয়েকজনই শিয়াপন্থী। ২০১২ সালে প্রভাবশালী এই নেতাকে কাতিফ থেকে আটক করা হয়। এরপর ২০১৫ সালের অক্টোবরে আল কায়েদার সাথে সম্পৃক্ততা, সৌদি শাসন অমান্য ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। সুজুকি চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে সাফের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ৬ বারের চ্যাম্পিয়ন ভারত। আর সাফে নিজেদের শেষ আসরে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দুদলের লড়াই।
সাফ মানেই যেন ভারতের আধিপত্য, টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটিও তারাই। কিন্তু গেল আসরে এই ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল আফগানিস্তান। তাই তো স্বাগতিক ভারতের জন্য এবারের ফাইনাল প্রতিশোধ নেবারও সুবর্ণ সুযোগ, সঙ্গে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাবার। অতীতে আয়োজক হিসেবে একবার আফগানিস্তানকে হারানোর সাথে মোট দুবার চ্যাম্পিয়ন হবার রেকর্ড আছে বলেই আরো একবার আশাবাদী হতে পারে ব্লু টাইগার্সরা। যদিও সহজ গোলের সুযোগ নষ্ট করাটা বড় ঘাটতি সাফের 10 আসরের ফাইনাল খেলা ভারতের। এরপরও ঘরের মাটিতে প্রত্যাশার চাপকে জয় করতে কোচ কনস্ট্যান্টাইনকে স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক সুনীল ছেত্রীর সাথে যে লালপে খুলা ও লালিয়ান জুয়ালারা। আফগানিস্তান ফেভারিট, ওদের বেশিরভাগ ফুটবলারই দেশের বাইরে খেলে থাকায় আমাদের থেকে অভিজ্ঞতা বেশি। তবে আমরা ঘরের মাটিতে খেলবো, সমর্থকরা আমাদের ভালো করতে সাহায্য করবে। শুধু এই সাফের আসর বিবেচনা করলেই ভারতকে ছাপিয়ে আফগানিস্তানের ওপর থাকছে ফেভারিটের তকমা। কেনই বা নয়, সেমিফাইনাল পর্যন্ত 4 ম্যাচে 16 গোল করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার ধরনটা যে কোনো দলের জন্যই ভীতিকর। কোচ পিটার সেগ্রেটের প্রেসিং ফুটবলের সাথে মানানসই হয়ে নিজেদের শেষ আসরটা বর্ণিল করে রাখার দ্বারপ্রান্তে সর্বোচ্চ গোলদাতা খাইবার আমিনি সহ অন্যরা। মধ্য এশিয়ার ফুটবলে যুক্ত হয়ে বারবার উন্নতির কথা বলছি আমরা। ফাইনালে ভালো খেলার চাপ নেওয়াটা এখান থেকেই শিখতে হবে ছেলেদের, যদিও ভারত কঠিন পরীক্ষা নেবে বলেই আমার বিশ্বাস। মুখোমুখি 7 বারের দেখায় আফগানদের এক জয়ের বিপরীতে ভারতের জয় 4টিতে। কিন্তু র্যাঙ্কিং এর পাশাপাশি খেলার মানেও যে আফগানিস্তানে এগিয়ে তা তো এরই মধ্যে তারা প্রমাণ করেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 2017 সালে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বসবে বাংলাদেশে। গতকাল ভারতের কেরালায় সাফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এবছরের শেষে প্রথম সাফ ক্লাব কাপ হবে বাংলাদেশে, আর আগস্টে ভারতে হবে ৪র্থ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সভা শেষে এ তথ্য জানান সাফের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল। সাফের 12তম আসর হবার কথা ছিল পাকিস্তানে, কিন্তু দেশটির অস্থিতিশীল অবস্থার জন্য আয়োজক হবার দৌড়ে এগিয়েছিল ভুটান ও মালদ্বীপ। তবে ভুটানও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে আলোচনা হয় মালদ্বীপকে নিয়ে। কিন্তু সভায় কোনো প্রতিনিধি না থাকলেও শেষ পর্যন্ত টেবিলের খেলায় জিতেছে বাংলাদেশ। এদেশে ফুটবলের জনপ্রিয়তা বিবেচনা করেই কার্যনির্বাহী কমিটির সভায় সব দেশের সম্মতির পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে 2017 সালে বাংলাদেশের সাফ আয়োজনের সিদ্ধান্ত হয়। ফলে 2003 ও 2009 এর পর তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর বসবে বাংলাদেশে। এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, পাকিস্তানের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য আমরা এটাকে পাকিস্তান দিতে পারছি না। এবং সেকেন্ড কান্ট্রি অল্টারনেটিভ কি, স্পন্সরদের কথা হচ্ছে যে যেখানে তাদের মার্কেট আছে। সো সেকেন্ড মার্কেট ইজ বাংলাদেশ নাও। 2017-এর সাফ চ্যাম্পিয়নশিপ এটা ডিসেম্বরেই হবে এবং সেটা হোস্ট করবে বাংলাদেশ। সভা থেকে বাংলাদেশের জন্য এসেছে আরো সুসংবাদ। বেশ কবছর ধরেই ক্লাব কাপ আয়োজনের কথা ভাবছে সাফ, আর বহুল আকাঙ্ক্ষিত এই ক্লাব কাপ আয়োজনের সুযোগটাও পেয়েছে বাংলাদেশই। আর শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশে একবার করে হবার পর সভার সিদ্ধান্ত অনুযায়ী এবছর মেয়েদের সাফের 4র্থ আসরটি বসবে ভারতে। ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা সাফের ওমেন্স চ্যাম্পিয়নশিপ এই বছর হওয়ার কথা, সেটা টেন্টেটিভলি এটা ফিক্স হয়েছে অগস্ট এন্ড থেকে সেপ্টেম্বরে শেষ হবে এটা, এবং এটা হোস্ট করবে ইন্ডিয়া। Club Cup is subject to the sponsors also, but it first championship will be held in Bangladesh. কার্যনির্বাহী কমিটির সভায় ছিলেন না সাফ সভাপতি কাজী সালাউদ্দিন, যার জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 8 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপের তৃতীয় আসরকে সামনে রেখে জাতীয় দলের জন্য 23 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 23 জনের স্কোয়াডে নতুন মুখ আলমগীর কবির রানা, জাহিদ হাসান এমিলি ও মিথুন চৌধুরী। তবে যে সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থ স্কোয়াড নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেই স্কোয়াডের সবাই ডাক পেয়েছেন বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাথমিক ক্যাম্পে। দলের সদস্যরা হলেন সোহেল, জামাল ভুইয়া, ইয়াসিন, মুন্না, মামুনুল, রায়হান, রাজু, নাসিরুল, সোহেল রানা, শাখাওয়াত রনি, রাসেল, জাহিদ, হেমন্ত, তপু, মিশু, ওয়ালি ফয়সাল, রানা, জুয়েল, নাসির ও জীবন। যদিও এর আগে সাফে ব্যর্থতার পর জাতীয় দলকে ঢেলে সাজানোর কথা বলেছিল বাফুফে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। দীর্ঘ সময় পর দেশের মাটিতে বসতে যাচ্ছে যুব বিশ্বকাপের আসর। আগের আসরগুলোতে টাইগার যুবাদের বড় কোনো সাফল্য না থাকলেও এবার আশার বাণী শোনাচ্ছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন অর্জনের পাল্লাটা ভারী করতে তার দলের সামর্থ্য আছে, আর পর্যাপ্ত প্রস্তুতি নেয় এবারের আসরে ভালো ফলের ব্যাপারে আশাবাদী বিসিবি কর্মকর্তারা।
দরজায় কড়া নাড়ছে যুব বিশ্বকাপ। তার আগে দীর্ঘ প্রস্তুতি পর্বের পর ছুটি কাটিয়ে রোববার আবারও মাঠের অনুশীলনে ব্যস্ত হচ্ছেন পিনাক মিরাজরা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে 3টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 দল। আর বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার যুবারা। সব মিলিয়ে বিশ্বকাপের আসল পরীক্ষার আগে প্রস্তুতির প্রশ্নে কোনো ঘাটতি রাখেনি বোর্ড। তাই তো দলের অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। জানালেন যুব বিশ্বকাপে অর্জনের খরা এবারের আসরে কাটাতে চায় তার দল। আমাদের এবার প্রত্যাশাটা অনেক বেশি, কারণ দেশের মাটিতে যেহেতু ওয়ার্ল্ড কাপ, আমরা লাস্ট 2 বছর আমরা খুব ভালো প্র্যাকটিস করছি, কাজ করছি এবং সবাই খুব ভালো শেপে আছি। সবার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার পালা। আশা করি ইনশাল্লাহ সবাই খুব ভালো আছে এবং ওয়ার্ল্ড কাপে ভালো মতনই প্রস্তুতি চলছে। বোর্ড কর্তাদের কণ্ঠেও আছে আত্মবিশ্বাসের ছাপ। প্রস্তুতির ঘাটতি না থাকায় আশার আলো দেখছেন তারাও। গত 1-1.5 বছরে 5-6টা ইন্টারন্যাশনাল সিরিজ খেলেছে, তো সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই ওরা কাজে লাগাবে। এবং এই মুহূর্তে থেকে আমরা যেটা বলতে পারি, সামনে 3টা ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ আছে, এর বাইরে 2টো প্র্যাকটিস ম্যাচ আছে, সব মিলিয়ে 5টা ম্যাচ খেলার এখনো সুযোগ আছে আমাদের দলের। এবং আমি আশা করছি যে জানুয়ারির মাঝামাঝি থেকেই আমাদের দলটা পিক অবস্থানে থাকবে এবং সেটা ধরে রাখতে পারবে মাসখানেক, যতদিন বিশ্বকাপ চলবে। 27 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মিরাজদের বিশ্বকাপ মিশন। গ্রুপ এতে বাংলাদেশের অন্য 2 প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। একই দিনে একই স্থানে আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি ঘোষণা। রাজধানীর বনশ্রী থেকে 1.5 কোটি টাকা সহ জামায়াতের 5 নেতা আটক। 5 জানুয়ারিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা ছিল বলছে পুলিশ। নিখোঁজের প্রায় একদিন পর সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক তপুর সন্ধান লাভ। চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে। বিভিন্ন সেবা সংস্থার নামে রাজধানীর সড়কগুলোতে বছর জুড়েই চলে খোঁড়াখুড়ি। দুর্ভোগে নগরবাসী, জবাবদিহিতার অভাবকে দুষছেন নগরবিদরা। এবং জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনই হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের। তৈরি পোশাকের বিকল্প রফতানি পণ্য চিহ্নিত করার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।